আর মাত্র 10 কিলোমিটার। গুগল ম্যাপস বলছে আমরা প্রায় পৌঁছে গেছি। ভাবা যায় ফাইনালি আমরা এই ট্রিপটা করতে পারছি। গত 6 মাস ধরে শুধু প্ল্যানই করছিলাম। আমার নতুন ক্যামেরাটা টেস্ট করার জন্য এর চেয়ে ভালো জায়গা আর হতেই পারে না। দ্য হন্টিং অফ চন্দ্রবিলাস শিরোনামে একটা ব্লগ বানাবো, ভাবতেই গায়ে কাঁটা দিচ্ছে। কাটা তো আমারও দিচ্ছে রাহুল, তবে ভয় নয়, উত্তেজনায়। শুধু ভাব, কত বছর পুরানো এই রাজবাড়ি, কত রাজা রানীর পায়ের ছাপ পড়েছে ওখানকার ধুলোয়, কত ষড়যন্ত্র, কত প্রেম। ওই দেওয়ালগুলো যদি কথা বলতে পারতো তাহলে কত মহাকাব্য তৈরি হতো। আমি তো কয়েকটা কবিতার লাইন এখনই মাথায় পেয়ে গেছি। পুরনো দেওয়াল, বিস্মৃত ইতিহাস, বাতাসে ভাসেকার দীর্ঘশ্বাস। ওফ ওহ, তোদের দুজনের একজন ক্যামেরা আর আরেকজন কবিতা নিয়ে থাক। আমি কিন্তু এসেছি আসল অ্যাডভেঞ্চারের জন্য। আমি শুনেছি রাজবাড়ির পেছনে নাকি একটা গোপন সুড়ঙ্গ আছে, যেটা সোজা নদীর ধারে গিয়ে মেশে। আর রাতে নাকি ওখান থেকে অদ্ভুত সব শব্দও শোনা যায়। সিমরন, তুই এখনও এইসব ভূতের গল্প বিশ্বাস করিস? ওগুলো সব লোককথা, ট্যুরিস্টদের আকর্ষণ করার জন্য বানানো। দেখবি আমি আমার ইএমএফ মিটার আর থার্মাল ক্যামেরা দিয়ে প্রমাণ করে দেব ওসব শব্দের পেছনে হয় বাতাসের খেলা আছে, না হলে পুরনো পাইপের আওয়াজ। প্রত্যেকটা অস্বাভাবিক ঘটনার পেছনেই একটা স্বাভাবিক ব্যাখ্যা থাকে। সব সময় থাকে না রাহুল, কিছু জিনিস যুক্তির বাইরেও হয়। তুই যেমন সব কিছু ডেটা আর সায়েন্স দিয়ে দেখিস, আমি দেখি অনুভূতি দিয়ে। আমার মন বলছে ওই জায়গাটা সাধারণ নয়, ওখানে কিছু একটা আছে, কিছু একটা শক্তি যা আমাদের জন্য অপেক্ষা করছে। শক্তি থাকুক বা ভূত, আমার কিচ্ছু যায় আসে না। যতক্ষণ থ্রিল আছে ততক্ষণ মজা আছে। আর হ্যাঁ রাহুল, তুই তোর যন্ত্রপাতি নিয়ে ব্যস্ত থাকিস, আমি আর আয়ান কিন্তু পুরো রাজবাড়ি চষে বেড়াবো। কোনো ঘর যেন বাদ না যায়, বিশেষ করে যেগুলো তালাবন্ধ। আরে বাবা শান্ত হ, আমরা তো সবে পৌঁছাচ্ছি। আগে তো দেখি জায়গাটা কেমন। আর হ্যাঁ, কেয়ারটেকারের সাথে ভালো ব্যবহার করিস। ভবতোষ বাবু নাকি খুব কড়া মেজাজের লোক। আমার তো মনে হয় ওই ভবতোষ বাবুই হলেন আসল রহস্য। ওই ধরনের মানুষেরাই তো সব গোপন কথা জানে। আমি তো ঠিক করেছি ওনার সাথে বন্ধুত্ব করে সব ইতিহাস জেনে নেব। বন্ধুত্ব না ছাই। বুড়োটা যদি আমাদের কোনো ঘরে ঢুকতে না দেয়, তাহলে আমি কিন্তু রাতের বেলা তালা ভেঙে ঢুকতেও রাজি আছি। অ্যাডভেঞ্চার বলে কথা। ওই যে মনে হচ্ছে দেখা যাচ্ছে রাজবাড়ির গেট। ওয়াও, ছবির চেয়েও অনেক বেশি বিশাল। চল, আমাদের রহস্যের যাত্রা শুরু হলো। কারা আপনারা? কি চাই? কাকু, আমি রাহুল। আমাদের 3 দিনের জন্য 2টো ঘর বুক করা আছে। আপনার সাথে ফোনেই কথা হয়েছিল। ও, শহরের বাবুরা। ভেবেছিলাম আসবেন না। আজকালকার ছেলেমেয়েরা তো পুরনো জায়গায় থাকতে চায় না। এত সুন্দর জায়গায় থাকার সুযোগ কি ছাড়া যায় কাকু? এ তো শুধু একটা বাড়ি নয়, এ তো ইতিহাসের অংশ। আমরা খুব ভাগ্যবান যে এখানে আসতে পেরেছি। ইতিহাস সবাই দেখতে পায় না বাবা। কেউ দেখে ভাঙা দেয়াল, আর কেউ শোনে দেয়ালের কান্না। আর কান্না ছাড়াও কি কেউ অন্য কিছু শোনা যায় কাকু? যেমন ধরুন নূপুরের শব্দ বা কোনো অদ্ভুত সুর। যা শোনার নয় তা নিয়ে বেশি কৌতূহল ভালো না দিদিমণি। রাত হলে নিজের ঘরে থাকাই ভালো। এই রাজবাড়ি দিনের বেলা যতটা অতিথি ভালোবাসে, রাতের বেলা ততটাই একাকিত্ব পছন্দ করে। সো গাইজ, আমরা পৌঁছে গেছি চন্দ্রবিলাস রাজবাড়িতে। আর পরিবেশটা দেখুন, জাস্ট ওয়াও। একদিকে যেমন এর স্থাপত্য আমাদের মুগ্ধ করছে, তেমনি এর নীরবতা কেমন যেন একটা রহস্য তৈরি করছে। আমাদের প্রথম চ্যালেঞ্জ হবে এই নীরবতার কারণ খুঁজে বের করা। ক্যামেরা ফ্যামেরা পরে হবে, আগে ঘরে চলুন, নিয়ম কানুনগুলো বলে দিই। এই হলো আপনাদের ঘর। দোতলার পশ্চিম দিকের শেষ প্রান্তের ঘর দুটো। মনে রাখবেন, রাত 10টার পর হল ঘরে বা করিডোরে অকারণে ঘোরাঘুরি করবেন না। আর উত্তর দিকের পুরনো মহলটা পুরোপুরি বন্ধ, ওদিকে যাওয়ার চেষ্টাও করবেন না, ওটা বিপজ্জনক। কেন কাকু, ওদিকে কি আছে? সাপকোপ? সাপিক চেয়েও ভয়ঙ্কর কিছু থাকতে পারে দিদিমণি। কিছু স্মৃতি, যা বিরক্ত হলে অভিশাপ হয়ে যায়। শুনলি কথাটা? স্মৃতি যা অভিশাপ হয়ে যায়। আমি বলেছিলাম না এই জায়গাটা সাধারণ নয়? আরে ধুর, বড়টা আমাদের ভয় দেখানোর চেষ্টা করছে, যাতে আমরা কোনো ঝামেলা না করি। চল, আগে ফ্রেশ হয়নি, তারপর শুরু হবে আমাদের আসল এক্সপ্লোরেশন। হ্যাঁ,
আর আমাদের প্রথম টার্গেট হবে ওই উত্তর দিকের বন্ধমহল। যেখানে যেতে পারন সেখানেই তো আসল মজা। ভাবা যায় একসময় এখানে কত জাঁকজমক ছিল, কত অনুষ্ঠান, কত নাচ গান হতো। এখন শুধু মাকড়সার জাল আর পায়রার বাসা। আমার থার্মাল ক্যামেরায় কয়েকটা কোল্ড স্পট দেখা যাচ্ছে, কিন্তু ওগুলো সম্ভবত দেয়ালের ফাটল দিয়ে বাতাস ঢোকার কারণে। রাহুল, এদিকে আয়, দেখ কি পেয়েছি। এটা কোনো রাজকুমারের ডায়েরি মনে হচ্ছে। হাতের লেখাটা খুব সুন্দর। কয়েকটা পাতা পড়ার চেষ্টা করছি। মোহিনী, তোমার চোখের গভীরতায় আমি আমার রাজ্যের চেয়েও বড় এক সাম্রাজ্য খুঁজে পেয়েছি। বাহ, এটা তো একটা প্রেমের গল্প মনে হচ্ছে। তোরাও সব প্রেম আর বিজ্ঞান নিয়ে থাক। আমি এদিকে দারুণ একটা জিনিস খুঁজে পেয়েছি। এই আয়না যা দেখ, কি অদ্ভুত! মনে হচ্ছে যেন আয়নার ওপারেও একটা ঘর আছে। আর এই গ্রামোফোনটা যদি একবার চালানো যেত, হয়তো পুরনো সুরের সাথে কোনো পুরনো আত্মাও জেগে উঠত। এই সুরটার কথা তো এই ডায়েরিতে লেখা আছে। রাজকুমার অনির্বাণ লিখেছেন, এই সুরটা মোহিনীর সবচেয়ে প্রিয়। যখনই এই সুর বাজে আমার মনে হয় ও আমার পাশেই এসে দাঁড়িয়েছে। আমার মনে হয় আমাদের আজকের মতো এক্সপ্লোরেশন এখানেই শেষ করা উচিত। বিকেল হয়ে আসছে। ঠিক আছে, কিন্তু ভয় পাবি না। আমি রাতের বেলা এই ঘরে কয়েকটা মোশন সেন্সর ক্যামেরা লাগিয়ে রাখব। কাল সকালেই সব রহস্যের সমাধান হয়ে যাবে। উফ, এভাবে ঘরে বসে থাকতে আমার একদম ভালো লাগছে না। বাইরেটা কিরকম নিস্তব্ধ। চল না একবার ঘুরে আসি। ভবতোষবাবু তো এতক্ষণে ঘুমিয়ে পড়েছে। একদম না, প্রথম রাতটা অন্তত নিয়ম মেনে চল। আমি ফুটেজগুলো চেক করছি। দিনের বেলা যে জানলার দরজাটা বন্ধ হয়েছিল, ওটা আমি স্লো মোশনে দেখলাম। ওটা বাতাসের জন্যই হয়েছে। বললাম না, সব কিছুর পেছনে লজিক আছে। লজিক হয়তো আছে রাহুল, কিন্তু এই ডায়েরিটা পড়ার পর আমার মনটা খুব খারাপ হয়ে গেছে। রাজকুমার অনির্বাণ আর মোহিনীর গল্পটা খুব দুঃখের। মোহিনী ছিল গ্রামের এক সাধারণ মেয়ে। রাজকুমার তাকে ভালোবাসতো, কিন্তু রাজার ভয়ে বিয়ে করতে পারছিল না। সে মোহিনীকে কথা দিয়েছিল সে একদিন সব ছেড়ে তার কাছে চলে আসবে। মোহিনী প্রতিদিন সন্ধ্যায় রাজবাড়ির পেছনে দিঘির ধারে একটা বকুল গাছের নিচে তার জন্য অপেক্ষা করত। তারপর রাজকুমার কি ফিরেছিল? না, ডায়েরির শেষ পাতাগুলো ছেঁড়া। কিন্তু লোকমুখে যা শোনা যায় তাতে রাজাকে ষড়যন্ত্র করে মেরে ফেলা হয় এবং রাজকুমারকেও রাজ্য ছেড়ে পালিয়ে যেতে হয়। সে আর কোনোদিন ফেরেনি। আর মোহিনী, সে নাকি অপেক্ষা করতে করতে ওই দিঘির জলেই ডুবে মরে। শুনেছিস? ও কিছু না, হয়তো ইঁদুর বা অন্য কিছু দৌড়াচ্ছে। পুরনো বাড়িতে এমন শব্দ হয়। ইঁদুর কি নুপুর পরে দৌড়ায় রাহুল? দেখেছিস, কেউ নেই। ওটা আমাদের মনের ভুল। আয়নের গল্পটা শুনে তোরা বেশি ভাবছিস। কি হলো রে? তোর মুখটা এমন দেখাচ্ছে কেন? কিছু দেখেছিস? না, কিছু না। চল এবার শুয়ে পড়া যাক, কাল অনেক কিছু করার আছে। কিচ্ছু নেই। রাতের ফুটেজে কিচ্ছু রেকর্ড হয়নি। মোশন সেন্সর একবারও অ্যাক্টিভেট হয়নি। কিন্তু আমি নিজের চোখে ওই ভেজা পায়ের ছাপ দেখেছি। এটা কি করে সম্ভব? হয়তো হয়তো সে কোনো সাধারণ মানুষ নয় রাহুল। হয়তো তার কোনো শরীরই নেই, তাই ক্যামেরায় ধরা পড়েনি। আমি ডায়েরির শেষ পাতাগুলো খুঁজে বেড়াচ্ছি। হয়তো সেখানেই কোনো সংকেত আছে। তোরাও সব সংকেত খোঁজ, আমি চললাম আসল জায়গায়। ওই উত্তর দিকের বন্ধ মহলে কি আছে সেটা আজ আমি জেনেই ছাড়বো। সিমরান, দাঁড়াও। ভবতোষবাবু বারণ করেছেন। বারণ করা জিনিসই তো বেশি আকর্ষণীয়। তোরা আসবি তো আয়, না হলে আমি একাই গেলাম। এটা তো খোলা অসম্ভব। অন্য কোনো পথ নিশ্চয়ই আছে। আমার মনে হয় আমাদের এটা করা ঠিক হচ্ছে না। ভবতোষবাবু জানতে পারলে খুব রেগে যাবেন। আরে উনি জানতেই পারবেন না। আমরা শুধু একবার দেখবো আর চলে আসবো। চল। জায়গাটা তো খুব বিপজ্জনক। ছাদটা যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে। চল এখান থেকে বেরিয়ে যাই। দাঁড়াও, ওই ঘরটা দেখো। এই ঘরটাকে এত যত্ন করে রাখা হয়েছে কেন? আমাদের প্রতিবিম্বগুলো কেমন অদ্ভুত দেখাচ্ছে। আমার জন্য অপেক্ষা করনি?
কেউ আছো? দরজাটা খোলো, আমরা এখানে আটকা পড়েছি। কোনো লাভ নেই সিমরান, এই দরজা কেউ বাইরে থেকে বন্ধ করেনি, এটা ভেতর থেকে বন্ধ হয়েছে। ওই আয়নাটার মধ্যেই সব রহস্য। মাথা ঠান্ডা রাখো সবাই, প্রত্যেকটা সমস্যারই একটা সমাধান থাকে। আমাদের ভাবতে হবে, ওই ফিসফিসানি ওটা কি ছিল? আমার জন্য অপেক্ষা করনি, এর মানে কি? মোহিনী রাজকুমার অনির্বাণের জন্য অপেক্ষা করছিল। হয়তো সে আমাদেরকেই রাজকুমার ভাবছে, সে ভাবছে আমরাও তাকে ছেড়ে চলে যাব। তাহলে এখন কি হবে? আমরা কি এখানে সারা জীবন আটকা পড়ে থাকবো? তুমি কি মোহিনী? আমরা তোমাকে কোনো আঘাত করতে আসিনি, আমরা শুধু তোমার গল্পটা জানতে চাই। আমার গল্প শুধু অপেক্ষার, অনন্ত অপেক্ষার। সে কথা দিয়েছিল সে ফিরবে, কিন্তু সে ফেরেনি। তার শেষ চিহ্নটুকুও আমার কাছে নেই। শেষ চিহ্ন? কিসের কথা বলছে ও? রাজকুমার অনির্বাণ ডায়েরিতে লিখেছিলেন, রাজ্য ছাড়ার আগে তার সবচেয়ে প্রিয় জিনিস একটি রূপোর লকেট মোহিনীর জন্য বকুল গাছের নিচে মাটির তলায় পুঁতে গিয়ে গেছিলেন। লকেটের ভেতরে ছিল তার লেখা একটি শেষ কবিতা। তিনি ভেবেছিলেন মোহিনী সেটা খুঁজে পাবে। আমার সব ইকুইপমেন্ট ফেল করেছে, এখানে কোনো স্বাভাবিক এনার্জি ফিল্ড কাজ করছে না। তার মানে মোহিনী হয়তো কোনোদিন সেই লকেটটা খুঁজে পায়নি। সে এখনো ভাবছে রাজকুমার তাকে কোনো শেষ বার্তা না দিয়েই চলে গেছে। তাহলে তো আমাদের সেই লকেটটা খুঁজে বের করতে হবে। ওটা খুঁজে পেলেই হয়তো মোহিনীর আত্মা শান্তি পাবে, আর আমরাও এখান থেকে মুক্তি পাবো। তার মানে ও এইটাই চায়, ও চায় আমরা লকেটটা খুঁজে বের করি। তোমরা এখানে কি করছো? আমি না বারণ করেছিলাম একা একা এদিকে আসতে? কাকু, আমরা সবকিছু জানি, মোহিনী আর রাজকুমার অনির্বাণের কথা। আমরা মোহিনীর শেষ চিহ্নটা খুঁজতে এসেছি। আমি জানতাম এই রাজবাড়ি তোমাদেরও তার গল্প শোনাবে। বহু বছর ধরে সে ছটফট করছে। কতজন এসেছে, ভয় পেয়ে পালিয়ে গেছে, কিন্তু তোমরা তার কষ্টটা বুঝতে পেরেছো। আপনি সবকিছু জেনেও আমাদের কিছু বলেননি কেন? কারণ এই গল্প বিশ্বাস করার জন্যে একটি সংবেদনশীল মন লাগে বাবা, যা সবার থাকে না। আমি গত 50 বছর ধরে এই রাজবাড়ির দুয়ারে করছি। আমার বাবাও এর কেয়ারটেকার ছিলেন। আমরা মোহিনীর কষ্টটা অনুভব করতে পারি। সে শুধু মুক্তি চায়। আমরা পেয়েছি। এটা সেই কবিতা যা মেঘেদের দেশে যদি আমি যাই উড়ে, যেন প্রিয় আমার মন তোমার কাছেই পড়ে। এই লকেটে রেখে গেলাম আমার শেষ গান, আমার ভালোবাসা যেন থাকে অম্লান। তুমি ফিরেছিলে। রাজবাড়িটা আজ অনেক দিন পর শান্তভাবে শ্বাস নিচ্ছে। ধন্যবাদ বাবা মায়েরা, তোমরা ওর বুকে জমে থাকা কষ্টটা দূর করে দিয়েছ। আমাদেরও ধন্যবাদ জানানো উচিত কাকু। এই জায়গাটা আমাদের অনেক কিছু শিখিয়েছে। আমি শিখেছি যে সব কিছুর পেছনে বৈজ্ঞানিক ব্যাখ্যা খোঁজাটা বোকামি, কিছু জিনিস অনুভূতির, বিশ্বাসের। আমি শিখেছি যে প্রত্যেকটা ইতিহাসের পেছনে কিছু না বলা গল্প থাকে, আর সেই গল্পগুলো আমাদের সম্মান করা উচিত। আমি শিখেছি যে প্রত্যেকটা ইতিহাসের পেছনে কিছু না বলা গল্প থাকে, আর সেই গল্পগুলো আমাদের সম্মান করা উচিত। তো আমাদের পরের ট্রিপ কোথায়? যেখানেই হোক, সেখানে যেন একটা ভালো গল্প থাকে। আর হ্যাঁ, সাথে যেন একটু রহস্য থাকে।